স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি শবনম আজিম। ৭১-এর মানবতা বিরোধী অপরাধী রাজাকার মুসলিম প্রধান ও সৈয়দ হুসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে যুদ্ধাপরাধের ২৮টি মামলায় ৩০ অপরাধীর মৃত্যুদণ্ডের রায় হলো। তবে আজকের রায়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকে প্রথমবারের মতো যুদ্ধকালীন ধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে। একটি ধর্মীয় সম্প্রদায়ের নারীদের টার্গেট করে ব্যাপক হারে ধর্ষণের ঘটনাকে আদালত বিবেচনা করেছে গণহত্যার সমতুল্য অপরাধ হিসেবে। রাজনীতিতে যখন আবার ধর্মকার্ডের ব্যবহার নিয়ে আলোচনা চলছে, তখন এই রায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের অনুষঙ্গ হিসেবেই কাজ করতে পারে বলে মনে করছেন অনেকে, এবং আসলেই পারে কিনা এসব নিয়ে আজ কথা বলতে চাই একাত্তর সংযোগে। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, শিক্ষক, রাজনীতিক গবেষক, এবং আছেন ব্যারিস্টার ডক্টর তুরিন আফরোজ, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাগত আজকে একাত্তর সংযোগে। এবং যেমনটি বলছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তার আগে দর্শকদেরকে বলছি, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে জানাতে পারেন, আপনাদের মন্তব্য করতে পারেন, প্রশ্ন। আজকে যে রায় দুটো হলো, আমি প্রথমে ডক্টর তুরিন আপনার কাছে একটু আসছে, যেহেতু আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনি এটার প্রসিকিউটর। একরকম যুগান্তকারী ঘটনা আমি বলবো, এবং স্বীকৃতি লাভ, এই স্বীকৃতি লাভের জন্য নিশ্চয়ই আপনাদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে। সেখান থেকে যে গণধর্ষণ বা ধর্ষণকে যে গণহত্যার স্বীকৃতি দেওয়া হলো বা গণহত্যার সামিল করা হলো, সেই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো, যে নারীদের বিষয়গুলো উঠে আসার ক্ষেত্রে বা তাদের নির্যাতনের এই স্বরূপটির ক্ষেত্রে যদি আমরা রায় চাই বা বিচার চাই, তখন এই আজকের বিষয়টি কতটুকু কাজ করবে? আমি মনে করি যে এটি একটা অনেক লম্বা পথ চলার ফসল আমরা আজকে ঘরে নিতে পেরেছি। কারণ এই যে নারীদের ধর্ষণের ব্যাপারটি, প্রথমত হচ্ছে এই ব্যাপারটি নিয়ে সামাজিক জায়গায় একটা নিশ্চুপতা ছিল। কথা বলা বা সাক্ষী হিসেবেও কেউ আসবে কিনা ট্রাইব্যুনালে, আমরা প্রমাণ করতে পারবো কিনা, এবং ধর্ষণের ব্যাপারে নির্যাতিত নারীদের ক্ষেত্রে একটা মাইন্ডসেট পুরুষতান্ত্রিক সমাজের, আমার কাছে মনে হয়েছে একজন মহিলা প্রসিকিউটর হিসেবে, যে এখানটাতে আমার কেন জানি মনে হয়েছে প্রথম থেকে, যখন আমি জয়েন করেছি 2013 সালের 20শে ফেব্রুয়ারি থেকে, আমি এসে ঠিক খুঁজছিলাম মামলা, যে একটা খুব শক্ত একটি মামলা নিয়ে যদি এগোনো যায়। প্রথম যে জায়গাটিতে আমরা কাজ করেছি সেটি হচ্ছে যে এমন কোনো মামলা যেখানটাতে আমরা চেষ্টা করব মৃত্যুদণ্ডই হবে ধর্ষণের শাস্তি, যুদ্ধকালীন যে ধর্ষণ। কারণ একজনের মৃত্যু হলে সেটিও যেমন কষ্টকর, কিন্তু একজন নির্যাতিতা নারী, তিনি কিন্তু প্রতি মুহূর্তে মরছেন, লড়াই করে তাকে রেখে দিচ্ছি আমরা সারাটা জীবন। সেই কষ্টটা একটা বিশাল বড় ব্যাপার। তো প্রথম স্টেপে আমরা দুটো মামলাতে এই আর্গুমেন্টটি আমি তুলে ধরবার চেষ্টা করি। একটি হচ্ছে কায়সারের মামলা, আরেকটি হচ্ছে এটিএম আচারের মামলা, এবং আমরা অত্যন্ত সফলভাবে দুটি মামলাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে পারি। কিন্তু একটি জিনিস এখন আমরা পাইনি তখন যে মামলাতে, সেটি হচ্ছে যে আমরা ক্ষতিপূরণের দাবি উঠিয়েছিলাম, দুটি মামলাতেই সেটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো সেটি ছিল আমাদের একটি লড়াই। সেকেন্ড স্টেপে যে লড়াইটি আমি ধরে নিয়েছিলাম, যে আবারও বলছি, আমাদের নারী প্রসিকিউটর কিন্তু সংখ্যায় কম, কিন্তু আমরা কিছু জায়গায় আমার কাছে মনে হয় কাজ করার ক্ষেত্রে আমরা অত্যন্ত সংবেদনশীল এই ব্যাপারটিতে। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা মৃত্যুদণ্ড শুধু নয়, ধর্ষণকে, যুদ্ধকালীন ধর্ষণকে যেমন আন্তর্জাতিক কিছু আদালতে গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই রকমভাবে বাংলাদেশে অন্তত একটি মামলাতে আমরা যদি আনতে পারি, এস্টাবলিশ করতে পারি যে ৭১-এর গণধর্ষণ হচ্ছে গণহত্যার সামিল, তাহলে কিন্তু আমরা মনে করব যে একটা বিশাল বড় একটি অর্জন আমাদের জন্য হয়েছে। এবং এই মামলাটি করবার সময় কিন্তু খুব সোজা একটি ব্যাপার ছিল না, অনেক যুক্তি, তর্ক, রেফারেন্স তুলে ধরতে হয়েছে। কিন্তু সব কিছুর পরেও আমরা মনে করি যে আজকের যে রায়, এটি যুগান্ত সৃষ্টিকারী রায়। বাংলাদেশের জন্য তো বটেও, বিশ্বের মাত্র কয়েকটি ট্রাইব্যুনালে যে যুদ্ধকালীন ধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং আজকে বাংলাদেশ সেখানে একটি নতুন ইতিহাস সৃষ্টি করলো। জি, ডক্টর আনোয়ার হোসেন, আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আসলে জানতে চাই, যে এই রায়টিকে আসলে ৭১-এর নারী নির্যাতনের যে বিচারের কার্যগুলো আছে, সেই বিষয়টিকে অ্যাড্রেস করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এবং একই সাথে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যে যেভাবে নারী নির্যাতন হয় বাংলাদেশে এখন, হচ্ছে যুদ্ধকালীন সময় নয়, তারপর সেখানেও কি আসলে এটি কোনো রকম ভালো প্রভাব রাখতে পারে কিনা? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো
ডক্টর তুরিন আফরোজ, তারপর আমাদের বর্ষিয়ান যে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, আপনাদের দেখেছি আমি টেলিভিশনে, আপনার হাস্যোজ্জ্বল মুখ দেখছিলাম যখন আপনি বর্ণনা করছিলেন ইন্টারভিউতে, এবং যে কথাগুলি এখন বললেন সেগুলো শুনেছি। এবং সত্যি মানে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে 46 বছর পরে, এই 46 বছর ধরে কিন্তু 9 মাসের মুক্তিযুদ্ধের সময়ে যে আমাদের যে নারীরা ধর্ষিত হয়েছে সে সময়টা তো গেছেই, তারপরে যারা বেঁচে ছিলেন 46 বছর ধরেও তারা কিন্তু ওই যে বলে জীবমৃত, তারা বেঁচেও যারা একেবারে মৃতই ছিলেন সমাজের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, সবার কাছ থেকে এই স্বাধীন দেশে। এবং সে কারণে খুবই সঙ্গত ছিল যে এই যুদ্ধকালীন ধর্ষণের জন্যও মৃত্যুদণ্ড হবে সর্বোচ্চ সাজা, ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডই হবে সর্বোচ্চ সাজা, এবং সেটা হয়েছে, অর্জিত হয়েছে। এবং সেই জন্যে তো আমি মনে করি, এবং যেটা আপনি পরে বললেন যে ধর্ষণ তো এখনও হচ্ছে, এখনও নারীরা কিন্তু যুদ্ধকালীন সময়ে নারীরা হয় সবচেয়ে বেশি নিপীড়িত সব দেশেই যুদ্ধকালীন সময়, বিশেষ করে অন্যায় যুদ্ধের সময়। এবং কিন্তু যখন স্বাভাবিক সময়ে তখন অবস্থাটা কি, আমাদের মতো দেশেও শুধু নয়, একবারে পশ্চিম বিশ্ব যেখানে গণতন্ত্রের পুরোধায় তারা আছেন বলে মনে করা হয়, সেখানেও কিন্তু ধর্ষণ এখনও পর্যন্ত একটা বড় ব্যাধির মতোই আছে, আমাদের দেশে তো বটেই। এবং সেখানে আমাদের দেশেও এই যে ধর্ষিত নারী এবং যে বয়সেরই হোক, তারা অনেক সময় কিন্তু তারা কোনো বিচারও পান না, এবং সেখানেই সাক্ষীর কথা আসে এবং সেগুলো প্রমাণের বিষয় আসে, যেগুলোর কথা আপনি একটু বলছিলেন। এবং সে কারণে আমি বলবো যে সে সময়ের জন্য তো বটেই, বর্তমান সময়ের জন্য এটা একটা যুগান্তকারী রায়। এবং এটার থেকে একদিকে সমাজে যারা এগুলো করছে তারা যেমন নিবৃত হতে হবে, কারণ শাস্তি তো একেবারে মৃত্যুদণ্ড, আবার অন্যদিকে যে আমাদের সমাজে যে এ বিষয়টা যে সচেতনতার সৃষ্টি করবে সেটাও কিন্তু কম, সেটার মূল্যও কিন্তু কম নয়। এর সঙ্গে আপনি আরেকটা কি বিষয় বলছিলেন? এটার কথাই বলছিলেন। এবং আমি মনে করি যে এখনো পর্যন্ত নারীরা অরক্ষিত নানা ক্ষেত্রেই আমাদের এই সমাজে, এবং সুতরাং আমার মনে তো, আমি তো আবারও বলবো যে এই তাদের সুরক্ষার জন্যে এই রায়টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে। স্যারের কথার সাথে আমি একটু যদি অ্যাড করি, স্যার আজকে তো রায়টি প্রকাশিত হয়েছে, আমরা তো যখন ব্রিফ করছিলাম শুধু সংক্ষিপ্ত রায়টুকু জেনেছি, পুরো রায়টি যখন পড়েছি সেটির ভেতরে স্যার অসাধারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে 160 পাতা থেকে 166 এবং 178 পাতায় মানে লেখা আছে যে যখন বুলেট ব্যবহার না করে যুদ্ধের সময় নারী ধর্ষণকে বেছে নেওয়া হয়, তখন তার ফল বা তার শিকার শুধুমাত্র সেই নারী হয় না, পুরো সমাজ হয়, কারণ তিনি, তার পরিবার, সেই সমাজটিকে আঘাত করা হয়। এত চমৎকারভাবে একটি মানে কথা বর্ণনা যে ধর্ষণের শিকার একজন নারী হচ্ছে, কিন্তু এটি আসলে একটি গোটা সমাজকে শঙ্কিত করে ফেলে, একটি সমাজকে সংকুচিত করে ফেলে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি আরেকটা বিষয়ের কথা একটু উল্লেখ করছিলেন, সেটা হলো ক্ষতিপূরণের বিষয়টি, যেটা এখনো হয়নি। আমি আজকেই এ বিষয়ে যে কিশোরগঞ্জের 2 অপরাধীর প্রাণদণ্ড, এটা পড়তে গিয়ে দেখলাম আমাদের খুব কাছে এখানে পিঙ্ক সিটি আছে একটা, এবং পরে জানলাম এই পিঙ্ক সিটির মালিকানা হচ্ছে জামায়াতিদের, এবং সেই পিঙ্ক সিটির ডুপ্লেক্সে এই একজন আসামি যে এখন পলাতক, সেই পিঙ্ক সিটির ডুপ্লেক্স নিশ্চয়ই সে এটা কিনে নিয়েছিল, সেখানেই সে থাকতো। এবং আমি একথা সাথে সাথে আমার এটা ভাবলাম, যারা এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ করেছে 71-এ, তারাই কিন্তু সমাজের মালিক হয়ে গেছে, এবং তাদের বিষয় আশয় সম্পত্তি, তাদের অর্থ সাম্রাজ্য, সেগুলো তাদের কবজায় এবং এখনও আছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে সঙ্গত যে শুধু অপরাধী কি অপরাধ প্রমাণ হওয়া দণ্ড কিংবা তার কারাগার অথবা তার মৃত্যুদণ্ড সেটাই কি যথেষ্ট? তারা যে এই স্বাধীন বাংলাদেশে তারা যে বিপুল বিত্ত বৈভবের মালিক হলো, সেটা কি হবে? এবং সেটার অংশ কি পাবে না যারা ধর্ষিত হলো, যারা এখনও যারা বেঁচে আছেন তারা কি পাবেন না? সেটা কিন্তু সঙ্গত প্রশ্ন, এবং সেই ব্যাপারেও আমাদের কিছু করতে হবে মনে হয়। জি, এবং সেটা নিয়ে বোধহয় কাজ চলছে, আমি যদি ভুল না করি। তাই কারণ হচ্ছে কি, রাজাকার বা যুদ্ধাপরাধী যারা আছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি বিষয় নিয়ে কিন্তু কাজ চলছে বলে আমার জানা। দাবি রয়েছে, দাবি রয়েছে, এবং এখনো সেটা প্রক্রিয়াধীন অবস্থাতেই আছে। সেখান থেকে আমি যদি একটু আসি, এখানে কিন্তু স্পষ্ট করে বলাই হয়েছিল একটি ধর্মীয় সম্প্রদায়ের নারীকে টার্গেট করে যদি ঘটনাটা ঘটে,
এই ধর্ম বিষয়টি কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে বলে মনে করি, এবং সম্প্রদায় বিষয়টি সেখান থেকে আমরা দেখছি এই স্বাধীন রাষ্ট্রে আজকের দিনে এসেও নারী মোটেও সুরক্ষিত নয়, যেমনটি আপনি বলছেন। পাশাপাশি আমরা যেমন তেঁতুল তত্ত্ব দেখেছি, আমাদের শিশুর শিক্ষার মানে পাঠ্যপুস্তকের মাঝে ওড়না নিয়ে টানাটানি করতেও দেখলাম। সেখানে অনেক রকম বিষয় চলে আসছে এবং সেখানে বারবার আমরা বলছি আমরা হেফাজতের বিষয়গুলো মেনে নিয়ে বা আমাদের সেই বিষয়গুলো আমলে নিয়ে আসলে আমরা কোনো রকম ঝুঁকির মধ্যে পুরো প্রজন্মকে ফেলে দিচ্ছি কিনা বা আগামীকে ফেলে দিচ্ছি কিনা। সেখান থেকে প্রশ্ন রাখতে চাই যে ধর্ম কার্ডের ব্যবহার নিয়ে এত আলোচনা, এত সমালোচনা কেন আবার সেই সময় এই বিষয়গুলো উঠে আসছে, এবং একই সাথে এই রায়টা কি আসলে এক্ষেত্রে কোন রকম ভূমিকা রাখতে পারে কিনা? দেখেন, একটা পরিতাপের এবং দুর্ভাগ্যের কথা, এই স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত সেই ধর্মের কার্ডের কথা বলা হয়, যেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কত আগে 1955 সালে যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে মুসলিম বাদ আওয়ামী লীগ হলো, এবং সেজন্যেই এবং সেটার হাত ধরেই কিন্তু একেবারে স্বাধীনতা পর্যন্ত নেতৃত্ব দিল এই আওয়ামী লীগ। আজকে যদি সেখানে আবার যদি যুক্ত করে দিতে হয়, হয়তো মানে লিখিতভাবে যুক্ত হচ্ছে না, কিন্তু কার্যত তো আজকে কি দেখছি, আমাদের সর্ববৃহৎ যে সংগঠন, রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, তাদের এখানে তো মুসলিম শব্দটাই বোধহয় আবার লাগিয়ে দিতে হচ্ছে। সুতরাং সেজন্যই পরিতাপের কথা এবং দুঃখের কথা, এবং সেটা আমাদের স্বাধীন দেশে হচ্ছে। কিন্তু কথা হলো, এই যে কার্ড যারা খেলছেন তারা তো একটা লক্ষ্য নিয়ে খেলছেন যে সামনে নির্বাচন আছে, এই যে যাদের এই সব ধর্মাশ্রিত দল, তাদের তো একটা ভোট আছে, হেফাজতের ভোট আছে, তেঁতুল হুজুরদের ভোট আছে। সুতরাং তারা বোধহয় তারা যেন বিএনপিকে ভোট না দিয়ে নৌকায় ভোট দেয়। কিন্তু একেবারে নিখাদ সত্য কথাটি হচ্ছে, যত কিছুই করা হোক, এবং সেই গণভবনে নিয়ে ডেকে তাদের সনদ দেওয়া হোক কিংবা আরও নানা কিছু করা হোক, তুষ্ট করা হোক, তাদের ভোট কিন্তু আমাদের নৌকা পাবে না। এটা একেবারে সবসময় দেখেছি, আমরা সংবাদপত্রগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি, এবং বিএনপি স্পষ্ট করে বলেছে যে মানে লাভের গুড় আসলে বিএনপি খাবে। সেটাই তো আমরা সবসময় হতে দেখেছি। সুতরাং এ ব্যাপারেও, তবে এর মধ্যে কথা আছে, এই যে অবস্থাটার মধ্যে আমরা পড়ে গেছি, এবং আমি বলতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যাকে আমরা বলি এবং অন্তর থেকেই বলি যে তিনি আমাদের কাণ্ডারি, তিনি কাণ্ডারি ছিলেন বলেই কিন্তু এই যুদ্ধাপরাধ এর বিচারগুলো হতে পেরেছে, দণ্ড হয়েছে এবং দণ্ড কার্যকর হয়েছে। আমরা আসার সময় এই মানারতের পাশ দিয়ে আসছিলাম, তো আমাদের এই 71-এর যে গাড়ির চালক বলছে, এটা তো এই মানারত, সেটা তো মীর কাসেমের অর্থায়ন ছিল এখানে। আমি বললাম, দেখেন, সেই মীর কাসেমের কিন্তু শেষ পর্যন্ত দণ্ড কিন্তু কার্যকর হয়েছে, ফাঁসির দণ্ড। এই সব কিছুর জন্য একেবারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দৃঢ়চিত্ত ছিলেন এবং সেজন্যই হয়েছে। কিন্তু তার সাথে সাথে আজকে যে তাকে আমি যদি বলি যে এই যে আপোষের রাস্তাটা ধরতে হচ্ছে, কেন ধরতে হলো? আমরা এটাই শুধু তাকেই দোষটা দেব, নাকি আমরা সবাই মিলে আমাদের এই পুরো সমাজ, আমাদের এই পুরো রাষ্ট্র ব্যবস্থা, আমাদের পুরো রাজনীতি, আমরা এমন একটা অবস্থা তৈরি করেছি যখন সামনে নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজনীতিবিদদের সেই পথে এগোতে হচ্ছে, সেগুলোও কিন্তু আমাদের উত্তর দিতে হবে। অর্থাৎ আমি বলছি, আমি একজন শিক্ষক হিসেবে, তিনি একজন আইনজীবী হিসেবে, আপনি একজন এই মিডিয়ার একজন ব্যক্তি হিসেবে, আমাদের করণীয় কিন্তু আমরা কতটুকু করছি, আমরা যে প্রতিনিয়ত আমাদের সংগ্রামটাকে অব্যাহত রাখব এর বিরুদ্ধে, এই ধর্মাশ্রিত রাজনীতি এবং তাদের আসল চরিত্রকে তো হেফাজতের এই আমির তো সে হচ্ছে তেঁতুল হুজুর, এবং আমরা জানি আমাদের নারী সম্পর্কে এই মানুষটি, এই লোকটি কী ধরনের মন্তব্য করে। সুতরাং এগুলোকে যে আরও বেশি করে মানুষের মধ্যে নিয়ে যাওয়া, সাধারণ মানুষের মধ্যে, আমরা ঢাকা শহরে বসে আলোচনা করি, কিন্তু আমাদের ডক্টর বারাকাত দেখিয়েছেন যে আমাদের গ্রামগুলোকে কেমনভাবে আমরা অরক্ষিত রেখে দিয়েছি, এবং তিনি বলছেন ভয়াবহ কথা যে আগামী কয়েক বছরের মধ্যে সেই গ্রামগুলো কিন্তু ছেয়ে যাবে এই ধরনের ধর্মাশ্রিত রাজনীতির দর্শনে, এবং সেটা হবে ভয়াবহ। জি ডক্টর তুহিন, আপনার কাছেও যদি একই ধরনের প্রশ্ন আসলে করতে চাই, যে যেমনটি ডক্টর আনোয়ারও বলছিলেন যে এরকম রায় একদিকে যেমন পাচ্ছি, আমরা জানি যে এই সরকার বলে শুধু নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন বলেই আসলে এই রায়টি কার্যকর হতে পারছে, যুদ্ধাপরাধের বিচার হতে পারছে। সেই সময় যখন আমরা দেখছি যে এরকম বিষয়গুলো, যে হেফাজতকে তুষ্ট করার বা এই কওমি মাদ্রাসার বিষয়ে সনদ দেওয়ার অথবা ভাস্কর্য নিয়ে কথা বলার বিষয়গুলো চলে আসছে, তখন এই দুটোকে আসলে একসাথে যায় নাকি? এরা তো আসলে মানে কোনোভাবেই মিলতে পারবে না, সমান্তরাল দুটো লাইনে যাচ্ছে, কিভাবে তাহলে এগুলো এক আসবে? রাজনীতিটা কোথায় হচ্ছে?
আচ্ছা, মানে আমি অত মানে সোজা হিসাব নিকেশ করে উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট এই একটি জায়গায়, কারণ আমরা একটা প্লুরালিস্টিক সোসাইটিতে বাস করছি, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না। এখানে সবাই আছে, সব ধরনের কালচার আছে, একটি আরেকটিকে ডমিনেট করার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। আমি রাজনৈতিক বিশ্লেষণে যাব না, কারণ সেটি আমার এরিয়া না, আমি সেই কাজটি পারিও না। কিন্তু আমি যদি খুব স্পেসিফিকভাবে উত্তর দিতে চাই, যেমন কওমি মাদ্রাসার ব্যাপারটি, যে তাদের সনদকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে প্রথমত হচ্ছে আমাদের সংবিধানে লেখা রয়েছে, যেটি আমরা এত বছরও করতে পারিনি, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু একমুখী হওয়ার কথা। কিন্তু সেখানটাতে আজকে আমরা দেখছি নানা রকম মিডিয়াম, বাংলা, ইংলিশ ভার্সন, কওমি, আলিয়া মাদ্রাসা সবই এখানটাতে চলছে। এখন হচ্ছে যে একটি আমরা একমুখী জায়গায় যেতে পারবো কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি আমরা না যেতে পারি এবং আমরা যদি প্যারালাল এগুলোকে রান করি, তাহলে আমার বটম লাইনটি হচ্ছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের চেতনায় সেটি পরিচালিত হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত হতে হবে, এবং কেউ কোথাও রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কাজ করতে পারবে না। সেটি বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, বা অন্য মাদ্রাসা শিক্ষা মাধ্যম হোক। সেখানে জাতীয় পতাকা উড়বে না, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না। এবং আমরা কিন্তু শুধুমাত্র আজকে কওমি মাদ্রাসার কথাই যদি বলি, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামগুলোর টেক্সটগুলো, কারণ আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, সেখানটাতে তো আমি দেখছি তাদেরকে কি শেখানো হচ্ছে, কি টেক্সটটা কতটুকু যাচ্ছে। আজকে বাংলা মিডিয়ামেও কি খুব বেশি শেখানো হচ্ছে। আমার কথা হচ্ছে যে যদি আমরা সবগুলোকে নিয়ে একটা সার্বিক কন্ট্রোল যদি না রাখতে পারি, শুধুমাত্র সনদ দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি, মানে ঠিক আছে সনদ স্বীকৃতির ব্যাপারটি থাকবে, কিন্তু তার উপরে সুপারভিশনটি কিন্তু আমাদের রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। আর ভাস্কর্যের ব্যাপারটি যেটি, সেখানে আমি আরেকটু ডিটেইলে আসতে চাই। বিরতির সময় হয়ে গেছে এবং একই সাথে এই সনদ দেবার বিষয়টি সম্পর্কে ডক্টর আনোয়ার আপনার সাথে একটু কথা বলতে চাই। বিরতি নিচ্ছি, ফিরবো অল্প সময়ের মাঝে। বিরতির পর আবারও ফিরলাম একাত্তর সংযোগে এবং তুহিন আফরোজ, আপনার কাছে আবার আসতে চাই। ভাস্কর্যের যে বিষয়টি, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এই ভাস্কর্যটি সরাতে হবে এরকম একটি দাবি, এবং সেখানে আসলে একরকম আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছে, এখন এটা ঢেকে রাখা হবে না, সরিয়ে ফেলা হবে না, কি হবে, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? প্রথমত আমি মানে একটি বিষয় আমার কাছে একটু অবাক লাগে, যে আসলে স্বাধীনতার এত বছর পরে প্রথমত একটি ভাস্কর্য স্থাপন করা হলো, মানে কি বিষয়, কেন, তাতে কমিটি ছিল না। আর যেহেতু পুরো বিষয়টা মাননীয় প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত একটি বিষয়, নিঃসন্দেহে তিনি একটি যৌক্তিক জায়গা তার রয়েছে, বা যে কমিটি ডিসিশন নিয়েছে এটি একটি নিশ্চয়ই একটি দিক রয়েছে। কিন্তু একই সাথে যারা বলছে আজকে ভাস্কর্য সরাতে হবে, হ্যাঁ, মানে সেটি হচ্ছে ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য সরাতে হবে, অন্য কোনো দোহাই নেই, ধর্ম অনুযায়ী এটা সরাতে হবে। তাহলে কথা হচ্ছে যে আমাদের এই ইসলাম ধর্মে ভাস্কর্যের জায়গাটি রয়েছে কি নেই। আমরা কিন্তু জানি যে আমাদের নবীজি ছিলেন এক সময়, যে দাউদ আলাইসাল্লাম, তার সময় কিন্তু জিনকে বলা হয়েছিল যে তুমি তার পুরো রাজ্যটিকে ভাস্কর্য দিয়ে সাজিয়ে দেয়। এটা কিন্তু কোরআন শরীফে আছে, সেখানে 12-13 সূরা নাফের ভিতরে সেটি উল্লেখ করা রয়েছে। তো এখন ইসলামে যে ভাস্কর্যের অবস্থান নেই, এই কথাটিও কিন্তু ঠিক নেই। সুতরাং এটি হচ্ছে একটা অযথা একটি অজুহাত এই ভাস্কর্য নিয়ে। এবং আমরা এর আগে দেখেছি লালনের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, বিমানবন্দরের সামনের থেকে ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, এবং তারপরে যে ভাস্কর্যটি সেখানে নির্মাণ করা হলো, স্যার দেখেন যে কারণে ভাঙলো সেখানে বানানো হলো, এবং উপরের দিকে আল্লাহ লেখা একটি ভাস্কর্য হচ্ছে। মানে আসলে আমরা একটা কনফিউজড একটা স্টেটে যে পৌঁছচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে সব এলাকা বাদ দিয়ে আজকে যদি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে
অযথা বিতর্ক সৃষ্টি করার জন্য একটি ভাস্কর্য আনা, মানে সেটিকে এখন কি হবে, ঢেকে রাখা হবে না ছড়ানো হবে না ভেঙে ফেলা হবে নাকি কেউ এসে ভাঙবে, এই অযথা বিতর্কের প্রতি আমি যেটা মনে করি যে আমাদের বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা চলে আসে। আমার মনে হয় যে নিশ্চয়ই যে কমিটি সিদ্ধান্ত নিয়েছে তারা অতি শিগগিরই কোনো ডিসিশন নেবেন, কারণ আমরা এখনো পর্যন্ত কোনো ডিসিশন পাইনি। ভাস্কর্য সুন্দর অথবা অসুন্দর এই ধরনের কথা শুনছি, বাট কি হবে আসলে বা কোনো আঘাত আসবে কিনা সেটা কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্ট এত বড় একটি ইনস্টিটিউটকে আঘাত করা, মানে এই ভাস্কর্যের জন্য একটি সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থার উপরে আমাদের অনাস্থা যাতে চলে না আসে সেটিও আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। এবং একই সাথে ডক্টর আনোয়ার, এ তো শুধুমাত্র হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর বিষয়টি নয়, আমার ধারণা এর পরে তো আসলে আমাদের বিশ্ববিদ্যালয় চত্বর থেকে অপরাজয় বাংলা সরিয়ে নেওয়ার কথা বলবে, রাজু ভাস্কর্য সরাতে বলবে, আরও যে ভাস্কর্যগুলো আছে বেগম রোকেয়ার কথা বলছেন, সেরকম মানে আমরা কিসের মধ্যে ঢুকে যাচ্ছি আসলে? হ্যাঁ, আমি প্রথমে একটু আমাদের যে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের ব্যাপার নিয়ে বলি। আমি আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে ডক্টর হাসান মাহমুদ, তিনি প্রচার সম্পাদক এবং মুখপত্র বলা যায়, তার বক্তব্যটা আমি শুনেছি এবং তার সঙ্গে আমি একমত। তিনি বলছেন যে এই ভাস্কর্য সেখানে রাখা কিংবা সরানো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট এবং মাননীয় মহামান্য প্রধান বিচারপতির এখতিয়ার, এখানে আমাদের বলবার কিছু নাই। তো এটা কিন্তু এই অবস্থানটাই সঠিক অবস্থান বলে মনে করি এবং যেটার কিছু প্রতিধ্বনি আমাদের ডক্টর তুরিন আফরোজ করলেন। কিন্তু সাথে সাথে শঙ্কা যেটা হলো, এই যে ভাস্কর্য সরাবার কথা যারা বলছে, যেমন এই যে হেফাজত, এই হেফাজত কি বাংলাদেশে বিশ্বাস করে? হেফাজতের তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু যেমন তারা জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, তারা আমাদের পতাকায়ও বিশ্বাস করে না হয়তো। সুতরাং এই একটা শক্তি, তারা বলছে যে এটা ভাস্কর্য, তারা তো ভাস্কর্য বলে না, বলে যে মূর্তি। এবং আবার আমি শুনছিলাম একটা টকশোতে, তারা বলছে যে মূর্তি যদি কোনো ঘরের ভেতরে থাকে আমাদের আপত্তি নাই, কিন্তু এই মূর্তিটা হচ্ছে একেবারে সেই ঈদগাহের সামনে, যেন সেই জন্য আমাদের আপত্তি। তো এই শক্তির কথা শুনতে হবে কেন, এবং যেটা প্রশ্ন আপনি করেছেন যে পরে তাদের দাবিটা কী হবে। আমরা তো দেখেছি যে তাদের দাবির মুখে আমাদের পাঠ্যপুস্তক পরিবর্তন হয়ে গেছে আমাদের মাধ্যমিক আমাদের নিচের দিকে, কিন্তু তারপরে তারা বলছে যে না, উপরের দিকেও আরও তাদের 29টা কি দফা আছে, সেগুলোও মানতে হবে এবং সেই দাবিগুলো কিভাবে মানাতে হয় সেটা তারা জানে এবং সেটা তারা করবে। এই যখন অবস্থা, সুতরাং ওই শুধুমাত্র লেডি জাস্টিস সেটা সরানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এখানে আসবে বেগম রোকেয়ারটা বলবে। আমাদের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজেয় বাংলা, এটা কিন্তু অতীতেও হয়েছে, যেটা এখানে চলবে না, এখানে সরিয়ে ফেলতে হবে। আক্রমণও হয়েছে, আমরা এটাও দেখেছি জিয়াউর রহমানের সময়ে যে এই বায়তুল মোকাররমের সামনে সেখানে একটা মূর্তি রাতের অন্ধকারে, এবং সেটা খুবই বেশ বড় ছিল, সেখানে ভাস্কর্য ছিল, সেটাকে সরিয়ে ফেলেছে এবং গোয়েন্দা সংস্থা এসে সরিয়ে, একেবারে রাষ্ট্র। সুতরাং আজকে আমি তো দেখছিলাম যে আমাদের যে এয়ারপোর্টের দিকে যেতে একটা ভাস্কর্য প্রায় শেষ হয়ে এসছে, সেটা হতো ব্রোঞ্জের, সেখানে কিন্তু নারী পুরুষ উভয়ই আছে নিকুঞ্জের সামনে, সুন্দর দেখতে। কিন্তু আমি সাথে সাথেই মনে প্রশ্ন আসছিল যে এটাও সারানোর কথা তারা বলবে কিনা। আমাদের বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা বাংলাদেশে আছে, সে এখন যদি তারা বলে যে না এটাও তো মূর্তি বা ওইটাও থাকবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের নীতি প্রণেতাদের গভীরভাবে ভাবতে হবে এবং আমরা নতি স্বীকার করব না। আমরা তারা বললো এবং তারা আমরা সরিয়ে ফেলবো এমন যেই বলুন, এটা আমরা এই বাংলাদেশ, তারা এটা গ্রহণ করবে না, করা উচিত হবে না। ফোনটি দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক নামটি বলে প্রশ্ন করুন। 71 টিভিকে আমার আসসালামু আলাইকুম। আর আমার অতিথিবৃন্দ যারা আছেন, ব্যারিস্টার তুহিন আফরোজ আপা, আমার ম্যাডামের কাছে কথা হলো যে তেঁতুল হুজুররা, আমি আনোয়ারা বেগম রংপুর থেকে বলছি, তেঁতুল হুজুররা এমনি তো মহিলাদেরকে দেখতে পারেন না, এখন আমাদের এই ভাস্কর্য আছে সুপ্রিম কোর্টে, ওটা নিয়ে এইটার উপরে কোনো মানে ওনাদের কথাতে কোনো ভিত্তি নেই, অর্থাৎ ওনাদের কথা মতো আমাদের ভাস্করটা ভাঙতে হবে এমন কোনো কথা না। মহিলা ও তাদের তো চোখে এমনি তো তারা খারাপ চোখে দেখেন, অর্থাৎ এই ভাস্কর আমরা কখনোই ভাঙতে রাজি না। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে জনগণের বক্তব্যই কিন্তু পাচ্ছি। আরেকটা বিষয় না আসলেই নয়, এই যে কওমি মাদ্রাসার যে দাওরায়ে হাদিস
মাস্টার্সের যে বিষয়টা আছে সেই তাকে আর কি স্বীকৃতি দেওয়ার জন্য মাস্টার্সের সমমর্যাদায় তাকে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি উঠে এসেছে এবং সেটি একটি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, যেটি দেওয়া হবে। কিন্তু বারবার যে জিনিসটি নিয়ে প্রশ্ন উঠছে যে কোনো রকম সরকারের কোনো প্রতিনিধি বা কোনো শিক্ষাবিদ অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে কোনো কমিটি, মানে কোনো ব্যক্তি সদস্য আসলে এই কমিটির মধ্যে থাকছে না, তাহলে মানটি আসলে বা মানে এই যে মানে অ্যাক্রিডিটেড বডি যে আছে সেটা কিভাবে আসলে তৈরি হবে বা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে, বিষয়টি একটু বুঝতে চাই। এটা তো আমরা কেউ বুঝতে পারবো বলে মনে হয় না, কারণ আমাদের এখানে যে সনদগুলো দেওয়া হয়, আমাদের নিচের দিকে আমাদের বোর্ড আছে, আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখান থেকে সনদ দেওয়া হয়। এবং আমাদের এখানে আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। এটা এমনও নয় যে ওই আরবি বিশ্ববিদ্যালয় কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সনদ দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু নয়, তারা সেটাও নয়। তারা হচ্ছে একেবারে তারা অমনিপট, কি যেন একটা শব্দ আছে, অমনিপটেন্ট, মানে এটা তাদের উপরে আর কেউ নাই, মানে উপরে আল্লাহ তাআলা আছেন এবং তারপরেই তারা আছে। এবং কোথায়? এই বাংলাদেশে। এবং তাদের কথা মানতে হবে। এবং তারা যে লেখাপড়াগুলো শিখছে করছে সেগুলোর মধ্যে বাংলাদেশ নেই, আমাদের মুক্তিযুদ্ধ নেই, কিছুই নেই, আমাদের জাতির জনকও নেই। কথা হচ্ছে, আমি ভাবছিলাম যে এদের শুরুটা তো কিন্তু ওই যে দেওবন্দের মাদ্রাসা, যে কওমি মাদ্রাসা, সেটা তো ভারতে। কিন্তু ভারতের অবস্থাটা কি? সেখানে কি এই ধরনের কোনো কিছু হবে? সেখানেও কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী আছে, আমাদের মুসলিম জনগোষ্ঠী, যারা এই কওমি মাদ্রাসার মধ্য দিয়ে এসছেন। কিন্তু সেখানে তো সেই ব্যবস্থা নেই, এইভাবে তাদেরকে একটা সনদ দিয়ে দেওয়া হবে। আরেকটা ব্যাপার দেখুন, যে এরা কিন্তু শতদা বিভক্ত আছে। আমি তো দেখলাম যে আহলে সুন্নাত তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনের কর্মসূচি দিয়ে দিয়েছে যে এটা করা যাবে না, এটা করলে এটা আমরা হতে দেব না। সুতরাং এই অবস্থার মধ্যে যেটা আপনি বলছিলেন যে একটা পরিষ্কারভাবে বলতে হবে, এই যে যারা এটা চাচ্ছে এবং যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে প্রজ্ঞাপন, এবং সেখানে একেবারে সেই তেতুল হুজুরকেই প্রধান করা হয়েছে এবং তিনি ঠিক করবেন তার কমিটি। আমি তো ভাবছিলাম যে এটা তো পাকিস্তান আমলেও আমরা দেখি নাই। আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি পুরো দেশের দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, তখন এই বিষয় কেন? সেটা তো সেই বিষয়টাও কিন্তু আমি একটু বলার চেষ্টা করেছি, আসলে এটা আমি বুঝতেই চাই। হ্যাঁ, সেটাও যেমন এক কথায় বলছেন যে এটা একটা কার্ড খেলা, ধর্মের কার্ড, এবং ধর্মের কার্ড আমাদের সামনের নির্বাচনকে সামনে রেখে। তবে সাথে সাথে এই কথাটাও হয়তো আমাদের ভাবতে হবে যে প্রতিপক্ষ, যেমন যাদেরকে আমরা শাস্তি দিচ্ছি যুদ্ধাপরাধের, এরা কিন্তু যে শেষ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না। তারা এখন একটু গা ঢাকা দিয়ে আছে, কিন্তু শান দিচ্ছে। এই শান দেওয়ার মধ্যে শুধু যে জামায়াত আছে এবং জঙ্গিরা আছে, হেফাজতেরাও আছে, তারাও কিন্তু শান দিচ্ছে, যারা নারী নেতৃত্বেও বিশ্বাসী না। সুতরাং এই যে ভয়াবহ একটা ব্যাপার আছে, এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বোঝেন। এই অবস্থায় কিন্তু এই শক্তিটাকে হয়তো বিভক্ত করতে চাচ্ছেন, যে ঠিক আছে জামায়াতের সাথে থেকে তাদেরকে বিভক্ত করা হোক, বিএনপির কাছ থেকে তাদেরকে দূরে রাখা হোক। এই ভাবনাগুলো হতে পারে যে আমরা যে একটা যুদ্ধের মধ্যে আছি, সেই যুদ্ধে আমি আমাদের যে চালগুলো দিচ্ছি সেই চালের মধ্যে আমি তাদেরকে বিভক্ত করব। কিন্তু এটাও যে খুব বেশি কার্যকর হবে বলে আমার কাছে মনে হয় না। বরঞ্চ এই শক্তি যারা হচ্ছে সম্পূর্ণভাবে একেবারে কীভাবে অন্ধকারের শক্তি, তারা এটার মধ্য দিয়ে তারা যেটা প্রদর্শন করতে চাচ্ছে সারা বাংলাদেশে আমাদের সাধারণ মানুষের মধ্যে, যে দেখো আমরা কত শক্তিশালী, আমরা যেটা বলি সেটাই করতে হয়, সেটার পাঠ্যপুস্তকও পরিবর্তন হয়, সনদও আমরা পাই, এগুলোই হচ্ছে। এবং সেই কারণে সাথে সাথে যখন চিন্তা করি যে আমরা গ্রামগুলোকে অরক্ষিত রেখে দিচ্ছি, এবং সেই কারণে একটা জিনিস দেখবেন, এখন হোলি আর্টিজান এখানে হয়েছে বটে, কিন্তু এর পরে পরে যতগুলো আমরা দেখছি জঙ্গিদের, সবগুলো কিন্তু বাইরে। এবং সেখানে মানুষের যদি সেইটা যদি হয়ে যায় তাহলে তো ভয়াবহ ব্যাপার। এবং এখানে আসলে প্রশ্নটি জাগছে যে এ কি আসলে বাস্তবতার রাজনীতি নাকি রাজনীতির বাস্তবতা? বিষয়গুলো নিয়ে আরো কথা বলতে চাই। আরেকটি বিরতি, দর্শক একটি বিরতি। আরো একবার
আমন্ত্রণ আপনাদের সাথে আছি শবনম আজিম, এবং আজকে যে কথাগুলো বলছিলাম সেখান থেকে আবারও ডক্টর আনোয়ার আপনার কাছে একটু আসতে চাই যে আজকে আমরা গণমাধ্যমে দেখলাম, সংবাদ মাধ্যমে দেখলাম যে কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ যে আছে তার সদস্য সচিব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কওমি ঘরানার প্রায় 3 কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। 3 কোটি মানুষের হৃদয় জয় করতে নিয়ে 17 কোটির দেশে বাকি 14 কোটিকে আসলে অন্যরকম হয়ে যাবে কিনা সেটাকে চিন্তার কোনো বিষয় কিনা? ওদের কথা আমি খুব গুরুত্ব দেই না, যারা বলছে 3 কোটি। তো তাদের মন জয় করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এগুলোতে খুব বেশি গুরুত্ব দেবেন সেটাও আমার কাছে মনে হয় না। বিশেষ একটা অবস্থার মধ্যে তিনি এই স্বীকৃতির বিষয়টি বলেছেন, কওমি সনদের কথা বলেছেন। কিন্তু বাস্তবে আমি যেটা দেখি যে আমাদের এখানকার, এটা তো স্বাধীন দেশ কেন, যে কোনো দেশের একটা শিক্ষা ব্যবস্থা আছে, তার কিছু রীতিনীতি আছে, তার কিছু ধাপ আছে, সেগুলোর মধ্য দিয়ে যেতে হয়, এবং এগুলোকে সব বাদ দিয়ে এটা তো আসলে হবে না, এবং সেটা ভেতর থেকেই এটার বিরোধিতা হবে, এবং এটা হচ্ছে। ইসলামের আরও বিভিন্ন শাখা তরিকা তারা সেটার বিরোধিতা করছে। আর অন্যদিকে যে এটার উদ্দেশ্য কি, যে এরা একটা সনদ পেলে চাকরি বাকরি করতে পারবে কিংবা কোনো কাজে লাগবে সমাজের। হয়তো এত যে লক্ষ লক্ষ যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে উপযোগী করে তোলা সমাজের, সেটা একটা চিন্তা হতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর। কিন্তু সেখানেই প্রশ্ন, তাদের পাঠ্যসূচিতে যদি কোনো পরিবর্তন না আসে, এবং সেটা পরিবর্তনের জন্য তো একটা সংস্থা থাকতে হবে, সেটা যদি কাজ না করে তাহলে সনদ দেয়া, সেই সনদের তো কোনো মূল্য হবে না। এবং কারণ চাকরি যারা দেবেন তারা কি তাদের দিয়ে কি করবেন, তারা কি কাজ করবে? সুতরাং মানে আমি যদি দুনিয়াদারি না জানি, শুধু আখিরাতের চিন্তা করে কাজ করে আসলে কতটুকু আমি দুনিয়াতে কিছু করতে পারবো, এই সনদ তখন কতটুকু কাজ করবে? হ্যাঁ, যদি এমনটা হতো যে তাদের কোনো সনদের প্রয়োজন নেই, তারা যেটা ছিল এতদিন পর্যন্ত, সেটা একটা প্রশ্ন বটে যে আমাদের তো কোনো সনদ চাচ্ছি না, আমরা আমাদের ধারায় ইসলাম চর্চা করব এবং আমরা মানুষের মঙ্গলের জন্যই কাজ করব, শান্তির জন্য করব, সেটা তো একটা কথা। কিন্তু যখন তারা সনদ চাচ্ছেন নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেটা সেই পরকালের জন্যে নয়, ইহকালের জন্যেই। এবং ইহকালের জন্য যদি করতে হয় তাহলে সনদ পেতে হলে সেই ধরনের শিক্ষা তাদের পেতে হবে, মেনে নিতে হবে সেটা। এবং সাথে সাথে আরও কিছু মেনে নিতে হবে যে এই স্বাধীন দেশের আমাদের যে একেবারে মূল ও বিষয়গুলো আছে সেগুলো মানতে হবে, আমাদের জাতীয় সঙ্গীতকে মানতে হবে, আমাদের জাতির জনককে মানতে হবে, এবং আমাদের সংবিধানের 4টা মৌল নীতি আছে সেগুলো মানতে হবে। জি, মঙ্গল শোভাযাত্রার বিষয়টিকে এবার কিন্তু একরকম মানে ম্যান্ডেটরি করা হয়েছিল, এবং সমস্ত স্কুল কলেজ এই প্রথম কিন্তু মানে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বিষয়টিকে মানবে, পালন করবে, সেরকম একটি ঘোষণাও ছিল। এবং আমরা দেখলাম যে অত্যন্ত আনন্দের সাথে বিষয়টি ঘটেছেও। কিন্তু মাদ্রাসাগুলোতে কিন্তু এরকম হয়নি, তারা দোয়া মাহফিল করেছেন, বা যাদের মানসিকতার মধ্যে বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করার চিন্তা নেই, তারা যখন এই সনদটি পাবে এবং তারা যখন চাকরি বাজারে আসবে, চাকরির ক্ষেত্রে আসবে, তখন তারা আসলে কিভাবে মানবে বা কিভাবে এই বিষয়টির সাথে কোপ করতে পারবে? আমার তো এই ভয়টা যেটা হচ্ছে যে ঠিক আছে কওমি মাদ্রাসায় আমরা স্বীকৃতি দিচ্ছি, কিন্তু যেটি স্যার বলছিলেন যে এটাকে রিফর্ম করে, সেটাকে আপডেটেড করে, একটা কমিটি গঠন করে, সেটার সাথে ইকুইভ্যালেন্স একটা সিস্টেম আছে। এটা জাস্ট বললেই তো হয় না যে আমি আজ থেকে স্বীকৃতি দিয়ে দিলাম। মানে তাহলে তো সেটি নিয়ে যদি আমার এই জব মার্কেটে ঢুকতে হয়, আমাকে তো মার্কেট ডিমান্ডটা বুঝতে হবে। আমি এই 3 কোটি লোকের মন জয় করলাম, ঠিক আছে, কিন্তু আমার যদি সমাজ উপযোগী করে তুলতে হয় তাহলে কওমি মাদ্রাসার জায়গাটিতে চিন্তা চেতনার পরিবর্তন, দেশের প্রতি ভালোবাসা, আমি যেটি প্রথমে বলছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনায় সব কিছু প্রতিষ্ঠিত, এবং এই যে বাঙালি জাতীয়তাবাদ মানব না, ধর্মনিরপেক্ষতা মানব না, কিন্তু আমি জব মার্কেটে থাকব, কিন্তু আমি একটি প্রতিষ্ঠানে থাকব, সেখানে তো ঘুণ ধরে যাবে। কিন্তু আমি আশাবাদী যে নিঃসন্দেহে যখন এই কওমি মাদ্রাসার শিক্ষা ব্যাপারটিকে এতদিন পর্যন্ত কেউ কিন্তু এটিকে টাচ করবার চেষ্টা করেনি, এখন যদি তাদেরকে মেইন স্ট্রিমে আনার ব্যবস্থা হয়, সেখানটাতে এটি খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে এবং প্রকৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি হয়, হ্যাঁ, আমরা কি দিচ্ছি আর কি নিচ্ছি, আমরা
কি সবাই মিলে কওমি মাদ্রাসার মতো হচ্ছি, নাকি আমরা কওমি মাদ্রাসার মধ্যে রিফর্মটা দেখতে চাচ্ছি? এটি হচ্ছে মেইন স্ট্রিমে গুরুত্বপূর্ণ চলে বিষয়। আসবে কওমি মাদ্রাসা। মেইন স্ট্রিমে কওমি মাদ্রাসা চলে আসবে, অন্যান্য বাচ্চাদের। এবং আমি যেটা সংবিধানে ফেরত যাব, যে সংবিধানে যে একমুখী শিক্ষার কথা বলা হয়েছে সব কিছু থাকতে হবে। তারপরে কেউ বাইরে তো স্যার থিওলজি পড়ছে না, সায়েন্স পড়ছে, আর্টস পড়ছে, নাচ গান সবই তো পড়া হচ্ছে, সেটিও একটি পড়ার লাইন হতে পারে, কিন্তু হতেই পারে। সেটিকে একই স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমি মনে করি না যে এখান থেকে আমরা খুব একটা সমাজ বেনিফিট পাবে। পাবে। এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে কওমি মাদ্রাসার মন জয়ের যে বিষয়টি আছে, বিএনপির পক্ষ থেকে বলেছে যতই স্বীকৃতি দেওয়া হোক যাই হোক সে বিষয়টি আসলে ভোটের খাতায় গিয়ে আওয়ামী লীগের এসে পড়বে না। যেমনটি আপনিও বলছিলেন যে নৌকা কিন্তু ভোট পাবে না, বিএনপি আসলে এই লাভের গুড় খেয়ে নেবে। তাহলে কেন এই ওবায়দুল কাদের বলেছেন বাস্তবতা বুঝে রাজনীতি, তাহলে কেন এই বাস্তবতার কিসের বাস্তবতা? হ্যাঁ, কথাটা হচ্ছে কার জন্য ভোট নিচ্ছি আমরা? ওই যে বলছি যে ওই যে শান দিচ্ছে, গণতন্ত্রের ছাতাটার সুযোগ তারা নিচ্ছে বটে, সুযোগ নিচ্ছে, কিন্তু অতীতেও আমরা দেখেছি এটাই করেছে, সেটাই হচ্ছে ভয়ের কথা। কিন্তু বাংলাদেশের মানুষ তো ভয়কে জয় করে, এবং অনেক সময় রাজনীতিবিদরা হয়তো তারা যেটা দেখতে পান না, আমাদের সাধারণ মানুষ সেটা দেখতে পায়। সেগুলি আমাদের ভরসা, এবং আশা করি বোধোদয় হবে সবার। নিশ্চয়ই সবশেষে ভালোই হবে আমাদের দেশের, এই প্রত্যাশা রেখে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানি, আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন 71।